বাবা মেজ দাদা উঠে পড়েছো? চা আনি? হ্যাঁ মানব দিদি। আলিপুর বম কেস, ভার্ডিক্ট টুমরো। তার মানে কালকেই বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুঙ্গ এদের সকলকে সাজা শোনানো হবে। সেশনস কোর্টে যে ফাঁসির সাজা হয়েছে সেটা রদ করার জন্য তো এরা উচ্চ আদালতে আপিল করলেন। তাতে কি কোনো লাভ হবে? উচ্চ আদালতে ক্ষুদিরাম বসুর ক্ষেত্রে তো সাজা পাল্টায়নি, এদের ক্ষেত্রে কি বিচার হবে? শরৎ, কি বিড়বিড় করছিস তুই? কিসের বিচার? বড়দাদা এই দেখো, ক্ষুদিরাম বসুকে ফাঁসির সাজা দিয়ে ওদের শান্তি হয়নি। ক্ষুদিরাম বসুর মতো এদেরও ফাঁসির সাজাই হবে মনে হচ্ছে। এরা তো বোমা বেঁধেছিল অত্যাচারী ইংরেজদের শিক্ষা দেবে বলে, সেই জন্যই তো ধরা পড়ল। ইংরেজ সরকার এত সহজে ছেড়ে দেবে বলো? এতগুলো তাজা প্রাণ। শ্রী অরবিন্দ ঘোষের বা কি হবে কে জানে। এসব খবরই তো চোখে পড়ে না শরৎ? এসব ফাঁসি, বিপ্লবী, এসব খবর থেকে তুই একটু দূরে থাকতে পারিস না? তাই তো আছি বর্তমান, তাই তো আছি। নিজের পরিবারের কথা ভেবে এসবের থেকে তো দূরে থাকতে চাই, বিশ্বাস করো। প্রাণপণ সেই চেষ্টাই করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বারবার মনে হচ্ছে আমি নিজেকে ঠকাচ্ছি। দেশের এই অবস্থা, দেশের জন্য যারা লড়ছেন তাদের এই অবস্থা, আর আমি স্বার্থপরের মতন। বাবা মা, ভাই বোন, পরিবার, এগুলো দেশের বাইরে শরৎ। তুই দেখতে পাচ্ছিস এখন বাড়ির মধ্যে বিয়ে নিয়ে তোড়জোড় চলছে, বিয়ে নিয়ে সকলে আনন্দে মেতে রয়েছে, আর এর মধ্যে তুই আবার সেই একই জিনিস ঢোকাচ্ছিস। শরৎ, বাবা মায়ের কথা একবারও ভাবলি না? বাবা মায়ের কানে গেলে আর এসব ভেবেই বা তুই কি করবি? তুই কি কিছু পাল্টাতে পারবি? এই যে যাদের কথা তুই বলছিস, যাদের কথা তুই পড়ছিস, তারা কিছু পাল্টাতে পেরেছে? তারা তো সকলে ধরা পড়েছেন শরৎ। বাড়িতে বাইরের লোক ঢুকে পড়লে এমন হাত পা গুটিয়ে থাকবে তো? এরা রীতিমতো আমাদের দেশটাকে লুট করছে, আর আমরা চুপ করে থেকে ফাঁসির সব যাত্রার মিছিল দেখি বরং। শরৎ, বড় খোকা, একবার ভেতরে শুনবে? তোমার জামার মাপ নেব। ভেতরে তোরও ডাক পড়বে। চাটা খেয়ে ভেতরে আয়। মেজ দাদা, মেজ দাদা, শোনো না, অনন্ত তারা না এখানে এসেছে। সুদীপ, অনুমাসী, সুবি যেটা বলছে সেটা সত্যি? আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি, শুধু মেজ দাদাকেই বললাম। অনন্ত দাদার সাথে হেডমাস্টার মশাইও ছিলেন মেজ দাদা। কে? বেনি মাধব? শরৎ, বেনি মাধব বাবু আমাদের সমিতির সঙ্গে সরাসরি যুক্ত নন। উনি আমাদের অনেকবার সাহায্য করেছেন। আগে যেখানে ছিলেন সেখানে অনন্ত দ্বারা যেত। এমন অনেকেই রয়েছেন শরৎ, যারা সমিতির সঙ্গে সরাসরি যুক্ত নন, কিন্তু তারাও চান দেশকে শৃঙ্খল মুক্ত করতে। যেমন তুমি, যেমন সুভাষ, উনিও তেমনই। আমি আসি। কোথায় যাচ্ছ অনুমাসী? বাড়িতে কিছু বলতে হবে? না শরৎ,
বলার দরকার নেই, আমি তো পুজো দিতেই যাচ্ছি, দেশমায়ের পুজো। অনুমাসি, এটা রাখো। পুজো দিতে গেলে তো দানও করতে হয়। তুমি না হয় আমার হয়ে এই পয়সাটা দান করে দিও দেশ মায়ের পুজোয়, কেমন? বেশ, আমি আসি। মিস্তাদা জানো, ওখানে না অনন্ত দাদার সব বন্ধুরা গান গাইছিল, আমিও ওদের সাথে গান গেয়েছি, সেই মেলার মাঠের মতো। জানো মিস্তাদা, ওরা সকলে একে অপরকে জড়িয়ে ধরছিল, আমারও খুব ইচ্ছে করছিল ওদের জড়িয়ে ধরার। ওরা তো বন্ধু, তাই এরকম করছিল। আমি তো এই নতুন স্কুলের বন্ধুদেরই জড়িয়ে ধরতে পারিনি এখনো, ওদের বুঝতেই পারিনি। ওরা আমার পাশেও বসে না কেউ। পারবি শুনি, বুঝতে পারবি। তুই তো এখন দেশে জামা কাপড় পরছিস, সুন্দর করে বাংলা পড়তে পারছিস। এইভাবেই তো দেশের সকলের সাথে মিলেমিশে গিয়ে দেশকে বুঝতে পারবি। সুবি, স্বামী বিবেকানন্দের বইটা তুই নিজে নিজে পড়তো, সেখানে কি লেখা ছিল মনে আছে? হ্যাঁ মিস্তাদা, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমাদের স্বামী বিবেকানন্দর এই বাণী ধরেই আমাদের জীবনটাকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। ইংরেজরা ক্ষুদিরামের ফাঁসি দিল, প্রফুল্ল চাকিকে বাধ্য করলো আত্মহত্যা করতে, কানাই, সত্যেন্দা সকলের ফাঁসির সাজা হলো। কারণ না থাকলে অরবিন্দু বাবুকে বাঁচানো যেত না। অরবিন্দু বাবু বেকসুর খালাস হয়েছে, সেটা তোমরা জানো তো। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। শুধু নিজের কথা নয়, দেশের কথা, দেশের সকলের কথা ভেবে আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে। ওইদিকে বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র সকলে হাইকোর্টে আপিল করেছে বিচারের জন্য। ফাঁসির সাজা এখনো রদ হয়নি। ওদেরও যদি ক্ষুদিরামের মতো অবস্থা হয়। ইংরেজ সরকার তো এইটাই চেয়েছিল। তোমাদের সকলের কাছে আমার একটাই প্রশ্ন, তাদের এই বলিদান আমরা বিফলে যেতে দেব? আমরা মুখ বন্ধ করে বসে থাকবো? ইংরেজ সরকার ভারতীয়দের ব্যবহার করছে ভারতীয়দেরই বিরুদ্ধে, সেটা কেউ বুঝতে পারছে না। আমরা যারা বুঝতে পারছি, যেমন আমি, রবি, মুরারি, বলরাম, আমরা এই সব কিছু জেনেও চুপ করে বসে থাকবো? আমরা কিচ্ছু করবো না? বন্দে মাতরম। আমাকে দলের মধ্যে গুনলে না অনন্তদা? এসো এসো অনুপমা, বসো। তোমায় দলের মধ্যে না গুনলে তোমায় খবর পাঠাতাম কেন? আমি চাই এই কটকের দলটাকে আবার গড়ে তুলতে। আমাদের সঙ্গে যোগ দেবেন বাঘাযতীন। তোমরা হয়তো ওনাকে কেউই চেনো না। উনি একজন যোগ্য নেতা, শুধু নেতা নন, আমাদের সকলের দাদার মতো। যতীনবাবু আমাদের খবর পাঠিয়েছেন আমাদের চেষ্টা করতে হবে অর্থ সংগ্রহ করা। আমাদের দলের ছেলেরা যারা পুলিশের হাতে ধরা পড়ছে তাদের জন্য উকিলের খরচ, যারা দলে রয়েছে তাদের দেখাশোনার খরচ, আর অস্ত্র জোগাড় করার জন্য অর্থের প্রয়োজন। আর এখন তো অস্ত্র ছাড়া কোনো উপায় নেই।
কিন্তু অনন্ত দাদা, টাকা জোগাড় করবো কি করে? চাঁদা তো কেউ আমাদের এখানে দেবে না। কে বললো দেবে না? আজ এক বাচ্চা ছেলে এই পয়সা দিয়েছে দেশমায়ের পুজোর জন্য। সুভাষ, কিন্তু অনুদি, এ টাকা তো আমাদের জন্য যথেষ্ট নয়। তাহলে তো আমাদের লুট করতে হয়। লুট? প্রয়োজনে তাই করতে হবে। ক্ষুদিরামের মতন একজন দেশের জন্য প্রাণ দিতে পারে, আমরা দেশের জন্য লুট করতে পারবো না? পারতেই হবে আমাদের। সকলের চোখে হয়তো জঘন্য অপরাধ, কিন্তু এই লুটের টাকাই হবে আমাদের পূজার উপাদান। দেশের জন্য কোনো কাজই অন্যায় নয় রবি। আমরা তো সাধারণ মানুষদের লুট করব না। লুট করা হবে ইংরেজ সরকারের ফান্ড। ওই টাকাটা তো ওদের টাকা নয়। ইংরেজ সরকারের কোনো অধিকার নেই আমাদের দেশের টাকায় হাত দেওয়ার। ওরা আমাদের টাকা লুট করে নিয়ে যাচ্ছে, আমরা সেই টাকায় লুট করে দেশ মায়ের মুক্তির কাজে লাগাবো। এতে অন্যায় কোথায়? একদিন যখন আমাদের মা শেকল মুক্ত হবে, সেদিন স্বাধীনভাবে রোজগার করা টাকা দেব মায়ের সেবায়। হ্যাঁ অনুপম, তুমি ঠিকই বলেছ। মাকে শৃঙ্খল মুক্ত করার জন্য কোনো কাজই অন্যায় হয় না, কোনো কাজই না। তোমরা সবাই একমত তো? হ্যাঁ, আমরা একমত। যারা আমাদের প্রাণ কেড়ে নিচ্ছে, যারা আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে, তাদের থেকে আমরা সব কেড়ে নেব। বন্দে মাতরম। বন্দে মাতরম। আসুন 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 অক্ষয়বাবু আসুন। সাবধানে আরে কি করেছেন বলুন তো? এত মিষ্টি কলকাতা থেকে বয়ে বয়ে নিয়ে এসছেন, কি প্রয়োজন ছিল? আসলে কি বলুন তো, দুবারই সম্পর্কটা এমন মিষ্টির মতো তো হওয়া চাই নাকি? হ্যাঁ, সে তো অবশ্যই অবশ্যই। বৌঠান, আব্দুল একটু হাতে হাত লাগিয়ে এগুলো নিয়ে যাও ভেতরে। সাবধানে দাদা, সাবধানে, দেখবেন। আপনার আগে বসুন 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 আগে। দাদা বসুন। বসো অজিত, বসো বসুন। বলছি প্রমীলা, তোমার মাকে এই তো এসে গেছে। আয়, সাবধানে আয়। এসো প্রভা। এই যে অক্ষয়বাবু অজিতের সঙ্গে বিভাবতীর জ্যাঠামশাই শ্রী অধীরচন্দ্র দে মশাইও এসেছেন। ইনি আমার স্ত্রী। বেয়ান, আগে একটা জরুরি কথা সেরে নি। কথা পরে হবে, আগে একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ, না তোমরা না। এবার তাহলে কথাখানা বলি। আসলে আমার দাদা চাইছেন ছেলের আশীর্বাদটা সেরে ফেলতে। মানে সে কথা আপনাকে চিঠিতেও তো লিখেছিলাম জানকীনাথ বাবু। আপনাদের কোনো আপত্তি নেই তো? কিসের আপত্তি? না, আমাদের কোনো আপত্তি নেই। আসলে আমার পিসিমা পিসিমশাই দেওঘর থেকে আসছেন। আমার পিসিমা আমার মায়ের মতো, তাকে ছাড়া এই আশীর্বাদ সম্ভব নয়। তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি পুরোহিত মশাইকেও খবর দিয়েছি, এক্ষুনি এসে পড়বেন। আপনারা এসছেন, আগে নাওয়া খাওয়া করুন, ওসব পরে হবে। মানুদা, দেখ তো পুরোহিত মশাই এসছেন কিনা। তাহলে তো আমাদের এতদূর আসার কোনো প্রয়োজনই ছিল না অক্ষয়। হ্যাঁ? চিঠিতেই তো দিনক্ষণটা জানা যেত। না, আসলে কি আশ্চর্য, আপনি যদি এতদূর না আসেন তাহলে সবার সঙ্গে পরিচয় হবে কি করে, তাই না? কোন পরিবারে আপনি আপনার বিবাহমাকে দিচ্ছেন সেটা দেখতে হবে তো, কি জানকীনাথ বাবু? হ্যাঁ, সে তো অবশ্যই। আর অধীর বাবু, আপনি তো বিভা মায়ের জ্যাঠামশাই। আপনি না এলে কি চলে বলুন তো? এ তো আমাদের পরম সৌভাগ্য যে আপনারা সকলে এসেছেন। মা জননী, পুরুত মশাই এসেছেন। আরে আসুন আসুন ঠাকুরমশাই, আসুন আসুন। তবে আর কি, এই তো দিনক্ষণ ঠিক আজই হয়ে যাবে। আপনি বসুন বসুন বসুন। ঠাকুরমশাই, একটা ভালো দিন দেখে বলুন তো, শরতের আশীর্বাদটা কবে করা চলে? আগে মা জননী আগেই আমাকে বলে রেখেছেন, শরতের কোষ্ঠী মিলিয়ে
ভালো তারিখ দেখে তবেই আমি এসেছি। তো শুভ দিন কবে আছে? খুবই সংকট। আজই একমাত্র শুভ দিন ছিল, আর এর পরের তারিখ তো 2 মাস পরে, মা জাননী। মানে পুরোহিত মশাই, আজকে আশীর্বাদ না হলে 2 মাসের মধ্যে আশীর্বাদ পাওয়া যাবে না? কি জানেন বেয়ান ঠাকুরন, এই বিয়েটা প্রজাপতির নির্বন্ধ। আমরা যতই বাদ সাধছি তিনি সব বাধা কাটিয়ে দিচ্ছেন। তাই বলছি, দয়া করে আপনি আর আপত্তি করবেন না। আজই আশীর্বাদটা সেরে ফেলতে দিন, আমরা প্রস্তুত হয়েই এসেছি। কিন্তু পিসিমা, ঠিক আছে, পিসিমা আসলে পরে না হয় আরেকবার আশীর্বাদ হবে। আহা, বিয়ে তো আর এক্ষুনি হচ্ছে না। তা সতীশের বিয়ের তারিখ কিছু ঠিক হলো জানকী বাবু? হ্যাঁ, ওই মিত্তির মশাই বললেন খুব শিগগিরই উনি এখানে আসবেন, উনি সাক্ষাতেই কথা বলবেন। অজিত বাবু, চলুন না, ভেতরে চলুন না, ভেতরে শরৎ আছে, আসুন। চলুন সতীশবাবু, আমি ভেতরে যাচ্ছি। আসুন আসুন অজিত বাবু, আসুন। শরৎ, এই শরৎ। আরে সুভাষ যে, কেমন আছো? সুবি, আজ তো স্কুল ছুটি নাকি রে? হ্যাঁ বড়দাদা। ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমার বিভা দিদি তোমার জন্য একখানা উপহার পাঠিয়েছে, দাঁড়াও। বিভা দিদি আমার জন্য উপহার পাঠিয়েছে? এই সুবি, এখনো বিভা দিদি কি রে? মেজ বউ দিদি বলা অভ্যেস কর। মনে থাকতে থাকতে তোমার উপহার কানা দিয়ে দিই। সতীশবাবু, আমার বাক্স কানা। এই যে এখানে আব্দুল চাচা রেখে দিয়েছে। এই তো, এই বাক্সে সুভাষ বাবুর উপহার কানা রয়েছে। বড়দাদা এটা ধরো। সুভাষ, এই নাও তোমার বিভা দিদির উপহার। কি সুন্দর! বিভা দিদি নিজের হাতে তৈরি করেছে। অজিত বাবু, এই নিন, এই শরবত আর মিষ্টিটুকু মুখে দিন। দেখুন দিদি, আমাকে কিন্তু এরকম আপনি আজ্ঞে করা চলবে না। সতীশবাবু, শরৎবাবুর মতো আমিও আপনার একজন ভাই। আচ্ছা বেশ, এতটা পথ পেরিয়ে এসেছো, এই শরবত আর মিষ্টিটুকু মুখে দাও। তাই হোক, দিন। ধরো। দেখো বড়দিদি, আমার জন্য বিভা দিদি এটা তৈরি করে পাঠিয়েছে। বিভাবতীর হাতের কাজ? সত্যি, আপনার বোনটি কিন্তু রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হাতে দে দেখি। সুভাষ, দাও। বাহ, দারুণ কাজ করেছে তো। ওমা, এটা তো একটা রুমাল। দেখ সুবি, তোর মেজ বৌদি তোর জন্য একটা রুমাল বানিয়েছে। তোর নামের প্রথম অক্ষরও লেখা আছে। রমি, তুই কোথায়? যাই, আমি এক্ষুনি আসছি। কাণ্ডকানা দেখেছেন সতীশবাবু? হ্যাঁ। এদিকে আসুন। হ্যাঁ। আরে আমি আর আপনি তো এক্ষুনি মারা পড়তাম। যা বলেছি। বলিহারি মেয়ে বটে আমার বোনটি। আরে দিদি নেয়া বুঝতেই পারেননি যে রুমালে কাজ করা এস সুভাষের না শরৎবাবু। তা শরৎবাবু কোথায়? তাকে ডাকুন। শরৎ বোধহয় পাশের ঘরে আছে, দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। মেজদাদা বাড়িতে নেই বড়দাদা। বাড়িতে নেই মানে? কোথায় গেছে শরৎ? কলকাতায়। আমায় বললো কাল সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। কি বলছিস তুই? শরতের কাণ্ড দেখেছেন অজিত বাবু? আজ ওর আশীর্বাদ, আর আজই কিনা ও এরকম একটা কাণ্ড ঘটালো। বাড়ির আর কেউ কিছুই জানেন না? সুভাষ, তুমি ঠিক করে জানো তো বাবা, কি বলেছেন কাল সন্ধ্যেবেলায় ফিরবেন? আমাকে তো তাই বললো। কোর্টে গেছে। সতীশবাবু, এইবার কি হবে বলুন তো?
কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। শরৎ কোর্টে গেছে, মানে বারিন ঘোষের মামলার রায় কালকে বেরোবে, সেটা শুনতেই ও গেছে। অরবিন্দ ঘোষ তো বেকসুর খালাস পেয়েছেন, আর বারিন ঘোষ উচ্চ আদালতে আপিল করেছেন। কিন্তু সতীশবাবু, বাড়ির লোকজনদের এখন কি বলবেন? আচ্ছা, শরৎবাবু কি এই আশীর্বাদের ব্যাপারটা কিছু জানতেন না? জানতো তো, কিন্তু মা তো বলেছিলেন যে আশীর্বাদটা পরে হবে, আর সেটা শুনেই হয়তো শরৎ কলকাতায় যাওয়ার সিদ্ধান্তটা নেয়। এখন আমি কি করি বলুন তো অজিত বাবু? বাড়িতে এত লোকজন, সবার সামনে মার আর বাবার মুখটা ছোট হয়ে গেল। 2 মাসের আগে তো আশীর্বাদের কোনো তারিখও নেই। আর মেজো খোকা কোথায়? মেজদাদা তো কলকাতায় চলে গেছে মা। কি? কোর্টে যাবে বলেছে, কাল ফিরবে মেজদাদা। কাউকে কিছু না জানিয়ে কলকাতায় চলে গেল?